তো আইপিএল 2026 হ্যাঁ এখন বর্তমানে কিন্তু আইপিএল সবথেকে ইন্টেন্স মুহূর্তের মধ্যে রয়েছে। কখনো যে কোনো টিম পরপর ম্যাচ জিতে কিন্তু প্লে অফে পৌঁছে যেতে পারে, প্লাস কোনো টিম জিতে আসছে সেই টিম কিন্তু পরপর ম্যাচ হেরে নিচেও নেমে যেতে পারে। তো আজকের আমরা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব যে কোন টিমগুলোর সবথেকে বেশি চান্স রয়েছে প্লে অফে যাওয়ার। এখন আজকের ডেট হচ্ছে 1 মে, এখনো অবধি খেলা আর রাজস্থান আর দিল্লি যখন আমরা শ্যুট করছি খেলা চলছে অলরেডি। তো আমরা জানি না এটার রেজাল্ট, এর আগে অবধি যদি আমরা এখনকার পয়েন্টস টেবিল দেখি সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি যে এখান থেকে কার চান্স সব থেকে বেশি রয়েছে, প্লে অফসে কারা যেতে পারে। তো কলকাতা, চেন্নাই, মুম্বাই এদের কি আদৌ কোনো চান্স আছে প্লে অফে যাওয়ার নাকি নেই, আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে সেটাও আলোচনা করব। প্লাস হচ্ছে যাদের চান্স আছে তাদের কতগুলো করে আর বাকি ম্যাচ জিততে হবে। প্লাস হচ্ছে আপনাদের এইখানটায় কিন্তু আমরা ওপিনিয়ন জানতে চাইবো যে আপনাদের ওপিনিয়নে আপনাদের মতে আমাদের সঙ্গে মিলছে কিনা, কিংবা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখানে যে আপনাদের মনে হয় কারা কোন 4টে টিম উপরে উঠতে পারে এখান থেকে। তো আমরা ক্যাপ্টেনদেরও রেটিং দেবো এই ভিডিওর মধ্যে, যে প্রত্যেকটা ক্যাপ্টেনকে আমরা আমাদের তরফ থেকে আর কি কত রেটিং দিচ্ছি। প্রত্যেকটা ক্যাপ্টেন প্রত্যেকটা টিমের একটা একটা করে টিম ধরবো, সেভাবে করে কিন্তু করব। তবে তার আগে আপনাদের সুবিধার জন্য আমরা এখানে 3টে টোটাল ক্যাটাগরিতে ভাগ করেছি। এখানে বলতে গেলে যে 3টে ক্যাটাগরি আছে এর মধ্যে আমরা 10টা টিমকে ফেলেছি। সবার প্রথমে যদি বলি আমরা, সেটা হচ্ছে সেফ জোনের মধ্যে টিম আছে 2টো 3টে, যেটাই হোক সেফ জোনের মধ্যে কিছু টিম রয়েছে। তারপরে আছে হচ্ছে মিরাক্কেল জোনের মধ্যে আছে, এখান থেকে কোনো মিরাক্কেল হলেই কিন্তু একমাত্র সেই টিমগুলো প্লে অফে উঠতে পারে। আর আরেকটা যেটা জোন আছে সেটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ওয়ার জোন। ওয়ার জোনের মধ্যে যে টিমগুলো আছে তাদের কিন্তু তারা পোটেনশিয়াল রাখে যে প্লে অফসে সেফ জোন থেকে নামিয়েও কিন্তু কোনো টিমকে প্লে অফসে যাওয়ার মতো সেফ জোন থেকে নামাতে পারে। তো এইখানে কিছু টিমের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং জায়গা এটাই যে এদের মধ্যে কে উঠবে প্লে অফসে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো এখনকার যদি আমরা সিনারিও দেখি 2026-এর আইপিএলে কিছু বছর ধরে এটা চলছে অলরেডি, 10টা টিম আসার পর থেকে বিশেষ করে যে 14 পয়েন্টে আগে যেটা হয়ে যেত কোয়ালিফাই, সেটা কিন্তু এখন 14 পয়েন্টে হয় না। খুব মানে অন্যরকম সিনারিও বলতে কি এরকম দেখা গেল পরের উপর নির্ভর করে ক্যালকুলেশন এদিক ওদিক এরকম ভাবে আসে। তাহলে এখন 16 পয়েন্ট কিন্তু সবথেকে জরুরি, যে 16 পয়েন্ট হতেই লাগবে। তো বললাম অলরেডি আমরা পার্টে ভাগ করেছি। আপনারা শেষ অবধি দেখুন ভিডিওটা, দেখে যদি ভালো লাগে তারপরে লাইক করুন এবং আপনাদের কমেন্টও করে আপনাদের ওপিনিয়নে জানাবেন। তো সবার প্রথমে যেই জোনটা আমরা আসতে চাই, যেই ক্যাটাগরিতে, সেটা হচ্ছে সেফ জোন ক্যাটাগরিতে আসতে চাই। আপনারা খুব অবভিয়াস জানেন যে অলরেডি এই জোনের মধ্যে কারা থাকতে পারে। প্রথম তো টিম সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের যদি আমরা দেখি এই বছর অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে 8টার মধ্যে কিন্তু 6টা ম্যাচ জিতে রয়েছে, মাত্র একটা ম্যাচ হেরেছে, তাও একটা ম্যাচ ছিল হচ্ছে রেন এফেক্টেড ম্যাচ, যার জন্য 1 পয়েন্ট পেয়েছেও। তাহলে 13 পয়েন্টে কিন্তু এখন পাঞ্জাব কিংস দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা সোজা খুবই, যে পাঞ্জাব কিংস এখান থেকে আর জিততে গেলে কটা ম্যাচ জিততে হবে, আর দুটো ম্যাচ 13 পয়েন্টে অলরেডি রয়েছে, তার দুটো ম্যাচ এখনো বাকি, 17 পয়েন্টে পৌঁছে। হ্যাঁ 6টা ম্যাচ এখনো কিন্তু বাকি পড়ে রয়েছে পাঞ্জাবের কাছে। তো পাঞ্জাবের নিশ্চয়ই বলতে হবে না যে পাঞ্জাবের কি এই বছর খেলে এসছে। ব্যাটিং ডিপার্টমেন্ট হোক, বিশেষ করে ওপেনার সিমরন সিং আর হচ্ছে তোর প্রিয়ান সারিয়া, এই দুজনের দৌলতে কিন্তু পাঞ্জাব কিংস সবার উপরে উঠে। প্লাস আমি যেটা বলবো আরেকটা প্লেয়ার, সেটা হচ্ছে কুপার কনলি। কি ফাইন ছিল রিকি পন্টিং আর হচ্ছে তোর শ্রেয়াস আয়ারের মিলিত একদম প্রচেষ্টায় গত বছরও ফাইনাল অবধি গেছিল, জিততে পারেনি। এই বছর কিন্তু পুরো প্রবল দাবেদার রয়েছে, শুধু প্লে অফস না, ফাইনালে যাওয়ার মতো ব্যাটিংয়ে হোক বোলিংয়ে হোক আর্শদীপ চাহালের মতো বোলার আছে পাঞ্জাবের কাছে। এখান থেকে কিন্তু লেট ডাউন হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। আর সব থেকে ওদের যে ক্রুশাল যে মোমেন্ট, সেটা হচ্ছে ক্যাপ্টেনের ভূমিকা, ক্যাপ্টেনের পারফরম্যান্স। শ্রেয়াস আয়ার শুধু একজন ক্যাপ্টেন বলে না, শ্রেয়াস আয়ার নিশ্চয়ই ক্যাপ্টেন্সি রেকর্ড আপনাদের বলতে হবে না। 2020-তে দিল্লিকে ফাইনালে পৌঁছালো, কলকাতাকে 11 বছর পরে জেতালো ম্যাচ, 2024-এ আইপিএল জেতালো, 2025-এ পাঞ্জাবকে 10 বছর পরে গিয়ে ফাইনালে পৌঁছালো, 2026-এও কিন্তু এখন টেবিল টপারে এসে দাঁড়িয়ে আছে। তো ক্যাপ্টেন্সি রেটিং এর উপরে যদি বলি, শ্রেয়াস আয়ারের কিন্তু আমাদের তরফ থেকে যে আমরা রেটিং দেবো সেটা পুরোপুরি একদম 2 হাত, মানে 10 পয়েন্ট কিন্তু আমরা দিচ্ছি। আর তার সাথে এই যে এটা 10 আউট অফ 10, হ্যাঁ তার সাথে এটাও রয়েছে পাঞ্জাব অবশ্যই। তো নেক্সট ম্যাচ যদি আমরা দেখি, আমরা নেট রান রেট নিয়ে আর বলছি না, ঠিক আছে, পয়েন্টসটাই আমরা আলোচনা করে দিচ্ছি। তো নেক্সট ম্যাচ যদি দেখি আমরা, সেফ জোনের মধ্যে কারা আছে, সেটা কিন্তু আছে হচ্ছে অবভিয়াসলি আরসিবি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যা
খেলে এসেছিল গত বছর সেই ফর্মকে এই বছরও কন্টিনিউ একদম মানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, বরঞ্চ এই বছর আরো বেটার। হ্যাঁ, তাও লাস্ট ম্যাচটা হেরেছে তাই, না হলে কিন্তু আরো আগে থাকতো, আর একটা ম্যাচ মাত্র জিততে হবে। বর্তমানে 9টা ম্যাচের মধ্যে কিন্তু 6টা ম্যাচ জিতে অলরেডি বসে রয়েছে, 12 পয়েন্ট নিয়ে বসে আছে। তো আর জিততে গেলে মাত্র 2টো ম্যাচ জিততে হবে। আর সবথেকে কি বলতো ভাইটাল, ওদের কিন্তু তো রান রেট, হ্যাঁ ভাই ব্যাপক আছে, রান রেট আরসিবি সবথেকে বেশি আছে, 1 পয়েন্ট সামথিং 1.97 এরকম সামথিং রয়েছে, প্লাস 1 পয়েন্ট কত, তার মানে ভাব। তাহলে আরসিবি কিন্তু এদিক থেকে এগিয়ে আছে। যদি খুদানা খাস্তা যদি হেরে যায় আর কি, পারবে না, 5টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ জিততে হবে, 2টো ম্যাচ তো বেরিয়ে যাবে। আরসিবি পারফরম্যান্স নিয়েও নিশ্চয়ই বলতে হবে না, রাজাত পাতিদারের ক্যাপ্টেন্সি, বিরাট কোহলি সেই পুরনো ফর্ম, আবার মানে ফর্ম তো যায়নি কোনোদিন, আইপিএল থেকে কোনোদিন বিরাট কোহলির ফর্ম যায়নি, তো সেই বিরাট কোহলির ফর্ম রয়েছে, সাথে রয়েছে ফিল সল্টের ফর্ম, যেটা হচ্ছে মানুষ ওয়ান হিট ওয়ান্ডার ভাবে যে একটা সিজন এসে ভালো খেলে, ফিল সল্টও ফর্মে রয়েছে। প্লাস হচ্ছে ওদের যে অলরাউন্ডার, মানে যারা হারিয়েও গেছিল একটা টাইমে, কুণাল পান্ডিয়ার মতো প্লেয়ার এসে গত বছরও দেখেছি আমরা যে ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ 3 উইকেট নিয়ে পেয়েছে, প্লাস এই বছরও কিন্তু সেরকমই পারফরমেন্স রয়েছে। আর তাছাড়াও ভেঙ্কটেশ আয়ার প্লেয়ার মতো রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে হচ্ছে। আরসিবির কাছে কত কুশন আছে তাহলে ভাব, অ্যান্ডি ফ্লাওয়ার আর এদিকে রাজাত পাতিদার, এই দুজনের কিন্তু কম্বিনেশন খুব সুন্দর চলছে, ব্যাপক চলছে। কোচের সঙ্গে ক্যাপ্টেনের যখনই মিলবে তখনই সেই টিম পজিটিভ হয়ে যাবে। গৌতম গম্ভীর, শ্রেয়াস আয়ার মনে আছে, তারপরে এই বছরও দেখছি আমরা ক্রিকি পন্টিং শ্রেয়াস আয়ারের সাথে, তারপরে অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে রাজাত পাতিদার, একটা লাক নিয়ে তো এসছে ভাই, রাজাত পাতিদারের লাক কিন্তু অন্যরকমই লাক। আর তারপরে মেন জেতার কারণ হচ্ছে 2 সুপার ডুপার বাই পেসার, হ্যাঁ ঠিক আছে, যাকে নিয়ে কোনো কথা হবে না, এইটা হচ্ছে আরসিবির সবথেকে স্ট্রংগেস্ট পয়েন্ট, জশ হেজেলউড আর একদিকে সুইং আর একদিকে তো ভাই এরকম আইপিএল এ কোনোদিন দেখা যায় না, এই রকম আইপিএল এ কোনোদিন 2026 এ বললাম তো, এর আগেও আমরা বলেছি সবচেয়ে সেরা পেস অ্যাটাক যেটা 2026, এবং আমি বলবো গত 10 বছরেও বলবো, যদি পেস ডুওর কথা বলা হয়, বোলিং লাইনআপ বলছি না, পেস ডুও একটা টিমের উপরে যে বলে বোলার হান্টার ইন পেয়ার্স যেটাকে বলে, ওরকম যদি বলা হয় তাহলে কিন্তু আরসিবির কাছে বেস্ট রয়েছে অবশ্যই। তো আরসিবির ক্যাপ্টেন রাজাত পাতিদার ওই যেমন ভাবে টিম চালিয়েছে, তাহলে আরসিবির পাতিদারকে কত পয়েন্ট দিতে চাইছি? আমি তো 9 দেব আমাদের তরফ থেকে, আমরাও 9 দিচ্ছি। আমরা রাজাত পাতিদারকে আমাদের তরফ থেকে পুরো 9 আউট অফ 10। তো সেফ জোনের যদি আমরা নেক্সট টিমের মধ্যে আসি, 3 নম্বর টিম, যেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 5টা ম্যাচ পরপর জিতে এসছে। ঈশান কিষান ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, কিন্তু কিচ্ছু আসে যায় না, সিনারিও চেঞ্জ হয়নি, ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। ঈশান কিষান পরপর 3টে ম্যাচ জিতে এসেছিল, তারপরে প্যাট কামিন্স এসে কিন্তু পরপর 2টো ম্যাচ। ওদের টিমের এনভায়রনমেন্ট ভাই আলাদা, ওদের কাছে 230 রান 40 রান কিছু না। বোলার দেখ, টোটাল প্লেয়ারকে ওরা নতুন খেলাচ্ছে। শিবাং কুমার বল, সালিল আরোরা বল, তারপর হচ্ছে তোর সাকিব হোসেন বল, প্রফুল হিঙ্গে বল, ঈশান মালিঙ্গাও আমি বলবো এই বছর কিন্তু সেটা বিদেশ হতে পারে, কিন্তু এই বছর পুরো নতুন আইপিএল নতুন, কিন্তু ঈশান মালিঙ্গা কিন্তু এই বছর সবথেকে ভালো বোলিং করছে পুরো আইপিএল এর মধ্যে, আমি মনে করি বেস্ট। ভুবনেশ্বর কুমার 15টা উইকেট আছে, কিন্তু অরেঞ্জ ক্যাপও পেয়ে গেছিল লাস্ট ম্যাচে। তার থেকেও বড় কথা, 2টো ম্যাচ কিন্তু জিতেছে এসআরএইচ, পুরোপুরি ব্যাটিং এর দমে। সেটাই তো বললাম, এই জায়গাতে এসেছে ভাই 230 এনে করে দিচ্ছি, 240 229 টার্গেট, 245 টার্গেট, 2টো ম্যাচ কিন্তু চেস করে দেখিয়ে দিয়েছে। আইপিএল এর ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট চেস একদম এসআরএইচ এর নামে কিন্তু রয়েছে, কোনো কথা হবে না ভাই। তারপরে নীতিশ কুমার রেড্ডি একটা পজিটিভ পয়েন্ট আছে, নীতিশ কুমার রেড্ডি বোলিং এ ব্যাটিং এ কিন্তু উইকেটও তুলছে, প্লাস হচ্ছে ভালো স্ট্রাইকারের সঙ্গে খেলে যাচ্ছে, আবার ইন্ডিয়ান টিমে চান্স পাওয়ারও সুযোগ রয়ে গেল নীতিশ কুমার রেড্ডি। একটা পজিটিভ জিনিস এগুলো বলছে আর কি। ট্রাভিস হেড ফর্মে ছিল না, লাস্ট ম্যাচে ফর্মে চলে এসেছে। অভিষেক শর্মা তো অরেঞ্জ ক্যাপ পেয়ে বসে রয়েছে, ঠিক আছে। হেনরিক ক্লাসেন, যার কথা না বললে হবেই না, সেটা হচ্ছে হেনরিক ক্লাসেন, এসআরএইচ এর পুরো ব্যাকবোন হিসেবে কিন্তু এই বছর রয়েছে। একটা ম্যাচও এরকম যায়নি যে লোয়েস্ট রান বলতে 29 রান, তাহলে ভাব, হয়তো অরেঞ্জ ক্যাপ দেখা যাচ্ছে না, মানে একটা 50, কিন্তু একটা যদি সেঞ্চুরি 80 রানে ইনিংস খেলে যায়, অরেঞ্জ করবে। আমার মনে হয় যেভাবে ফ্লো দেখাচ্ছে, খুব শিগগিরই বড় রানের একটা ইনিংস। এরা যদি লাস্ট অবধি দেখায় তাহলে কিন্তু এখান থেকে ওরা সেফ জোনে বলা যেতে পারে। ম্যাচ ওদের মধ্যে টোটাল 9টার মধ্যে 6টা জিতে অলরেডি বসে রয়েছে, ঠিক আছে। আর 2টো মাত্র ম্যাচ জিতলে কিন্তু ওদের কাজ হয়ে যাবে। আমার মনে পুরোপুরি সেফ জোনে রয়েছে, আর 2টো ম্যাচ জিতলে 16 পয়েন্টে পৌঁছে যাবে। কটার মধ্যে 5টা ম্যাচের মধ্যে 2টো জিততে হবে, তাহলে এসআরএইচ এর কিন্তু এই অবস্থা। আর এসআরএইচ এর ক্যাপ্টেন, ক্যাপ্টেন কিন্তু দুবিধা আছে। প্যাট কামিন্সকে আমরা মাত্র 2টো ম্যাচ খেলেছি, রেটিং দেবো না আমরা। ঈশান কিষানকে আমরা এখানে ক্যাপ্টেন্সি রেটিং দিচ্ছি, লাস্টে গিয়ে তখন আমরা যখন করব তখন কিন্তু প্যাট কামিন্সেরও দিতে পারবো তখন। তো ঈশান কিষানে কত রেটিং দিবি? আমি দেবো 8, ম্যাচ জিতে এসেছে অলরেডি।
আরামসে চোখ বন্ধ করে দেওয়া যায়। ঈশান কিষানের ক্যাপ্টেন্সির দৌলতেই কিন্তু আমি তো বলবো 8 থেকে 9ও দিতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে তুই দেখ ওর ক্যাপ্টেন্সির জন্যই কিন্তু এই যে নতুন বোলারদের যে সাহস করে খেলানো, বোলার চালানো, ঠিক আছে সিলেক্টররা কোচ ফোচ সব ঠিক করে দিল যে এই বোলাররা খেলবে, কিন্তু ওই বোলারগুলোকে চালানো মাঠের মধ্যে এটা কিন্তু একটা বড় ব্যাপার। বানায় টিম পেয়েছে, পুরো উইনিং টিম পেয়েছে, 3টে ম্যাচ জিতে আসা টিম। তাহলে সেখান থেকে কিন্তু ঈশান কিষান চালিয়েছে এইভাবে, প্লাস নিজে সামনে থেকে রান করে কিন্তু এখানে ম্যাচ জিতেছে। তো ঈশান কিষানকে আমরা 9 এখানে দিতে পারবো, 8 না 9 দিতে পারবো। তো সেফ জোন মোটামুটি এইখানে শেষ হচ্ছে আমাদের। যদি এখানে আরেকটা টিম চলে আসতো, যদি আর এখন যে খেলাটা চলছিল আমরা যখন ভিডিওটা বানাচ্ছি আর ডিসির মধ্যে, যদি রাজস্থান জিতে যেত তাহলে সেফ জোনে চলে এদের দুজনের থেকে উপরে চলে যেত সেফ জোনে। কারণ হচ্ছে আর যখন রাজস্থান রয়্যালসের পয়েন্ট হয়ে যেত টোটাল 14 পয়েন্ট, যেটা এখন কিন্তু এখন নেই। 13 পয়েন্ট হাইয়েস্টে কিন্তু পাঞ্জাব কিংস রয়েছে। তো আর কিন্তু এখানে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, আস্তে আস্তে আর এর উপরে আসছে। ওয়ার জোনের মধ্যে রয়েছে আর আমরা রেখেছি ওটাকে, কিন্তু আর কে আমরা এখানে রাখতে পারছি না সেফ জোনের মধ্যে। এরপরে আমরা যে জোনটায় আসবো, যেই ক্যাটাগরিতে আসবো, সেটা হচ্ছে মিরাক্কেল জোন, যেইটার উপরে দিগ্গজ কিছু প্লেয়ারদের টিম রয়েছে, দিগ্গজ টিম রয়েছে। এর মধ্যেই কিন্তু আইপিএল এর 5টা 3টে, মানে হচ্ছে তো 13টা আইপিএল জেতা 3টে টিম কিন্তু রয়েছে এর মধ্যেই। চেন্নাই, মুম্বাই, কলকাতা। হ্যাঁ, চেন্নাই, মুম্বাই, কলকাতা। মানে এই জিনিসটা আমরা ভাবতে পারিনি না যে এই 3টে, হয়তো সিএসকে কখনো পুরো ডাউনে গেছিল বা কেকেআর ডাউনে গেছিল বা এমআই, কিন্তু এই বছর ভাই 3টেই ভাই একই সেম জায়গায়, একদম পয়েন্ট টেবিলের লাস্টে এসে পড়ে রয়েছে। তো সবার প্রথমে আমরা যে টিমটা আসবো মিরাক্কেল জোনের মধ্যে, সেটা হচ্ছে এলএসজি। যদি এখন আমরা পজিশন দেখি, 8টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ কিন্তু মাত্র জিতেছে। মাইনাসে রয়েছে ওদের রান রেট -1.106, এর হচ্ছে নেট রান রেট রয়েছে। যদি আমরা এলএসজির কথা বলি, এলএসজি কিন্তু এই বছর সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমরা যেমন দেখেছিলাম প্রথমে টিম করার পরে ওদের সেট টিমই ছিল বলতে গেলে। এই টিমের মধ্যে ভালো বোলার ছিল, ওটাই বলছিলাম। হ্যাঁ, মহসিন খান, প্রিন্স যাদব, তারপরে প্রিন্স যাদব ভালো ফাউন্ড একটা ভালো, মোহাম্মদ শামি রয়েছে, দিগ্বেশ রাঠি রয়েছে। তাহলে আর কাকে চাই? তারপরে কিন্তু এখানে আমি যদি বলি, আমার মনে হয় এখানে দেখ, এক তো নিকোলাস পুরানের ফর্ম নেই, ওটাই মানে বোলিং নিয়ে এখানে দেখ, বোলিং নিয়ে কোনো ডিসকাস করার কিছু নেই, ঠিক আছে। সেখানে মহসিন খানের মতন হাই মানে তুই যদি স্কোর কার্ড দেখিস, ম্যাচগুলো দেখিস, 150 160 170 এ কিন্তু গুটিয়েছে সামনের টিমকে। ওই রানটাই চেস করতে গিয়ে পারেনি দুইবার, কলকাতার বিরুদ্ধে একবার আর আরসিবি না কার বিরুদ্ধে একবার। তাহলে 155 60 70 এখানে কিছু করার নেই। তোর হচ্ছে নিকোলাস পুরানের একদম জঘন্যতম ফর্ম। মার্করামের থেকে যেটা আশা করা ছিল সেটা কিন্তু দেয়নি, ডেলিভার করতে পারেনি। মিচেল মার্শ পারেনি, দুই একটা ম্যাচই খেলেছে। আর সবথেকে বড় যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি মনে করি সেটা হচ্ছে ঋষভ পান্ত। আর ঋষভ পান্তের ব্যাটিং প্লাস হচ্ছে ক্যাপ্টেন্সি এখানে, ঠিক আছে, জঘন্য ক্যাপ্টেন্সি। এরপরে যদি আমরা খেলাও দেখি কাদের সাথে রয়েছে এলএসজি, এখানে মিরাক্কেল হওয়ার চান্সও নেই। কারণ হচ্ছে এরপরে খেলা রয়েছে সিএসকে এর সাথে দুটো। ভাই মরার আগে ছবল তো দেবেই, যারা মিরাক্কেল অলরেডি রয়েছে, ঠিক আছে, যে লাস্টে যেটা হয়ে থাকে প্রত্যেক বছর, যেটা হয়ে থাকে, এটা কিন্তু হবে এবার। সিএসকে এর সঙ্গে দুটো খেলা, আরসিবি, পিভিকেএস, আবার আরআর, 3টে টেবিল টপারের সঙ্গে কিন্তু খেলা রয়েছে। এলএসজির আর কোনো চান্সই নেই, না ওর কোনো চান্স নেই। তো ঋষভ পান্তকে যদি রেটিং দিতে চাস, কত রেটিং হয়? কোনো যদি 0 দিয়ে থাকি, আমরা 0 দেব না। ঋষভ পান্তের রেটিংটা আমরা কমেন্টে দেখব, আপনারা কত দিচ্ছেন। ঠিক আছে, আমরা 0 তো দেওয়া যায় না। আমি কিন্তু আমাদের তরফ থেকে আমরা ঋষভ পান্তকে 2 3 ঋষভ পান্তের নামে 3 দিলাম। ক্যাপ্টেন্সি সব থেকে বাজে ক্যাপ্টেন্সি, এটার আর একটা দল আছে, আসছি, আপনারাও জানেন কার কথা বলছি আমরা। তো ঋষভ পান্তের আমরা কিন্তু দিচ্ছি এখানে 3 আউট অফ 10। নেক্সট টিম যদি আসি আমরা, সেটা হচ্ছে সবাইকে যেটা এই বছর লেট ডাউন করেছে, যেটা অন পেপারে হয়তো আইপিএল এর বেস্ট টিমের মধ্যে একটা, টপ 3 টিমের মধ্যে একটা, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স, রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স না, সূর্য কুমারের না, বুমরার না, হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। বেচারা, কেন বলছি এটা, তার কারণ আছে। তার কারণ আগে বেচারা আইপিএল ট্রফি জেতার জন্য গুজরাট থেকে ভাই মুম্বাইতে আসলো ক্যাপ্টেন্সি নিয়ে, কি হলো, ক্যাপ্টেন্সি শর্তে এসেছে। হ্যাঁ অবশ্যই। তারপরে এইভাবে ডোবাচ্ছে মুম্বাইকে। হার্দিক পান্ডিয়া এই বছর মুম্বাই প্লেইং 11-এ ঠিক করতে পারেনি। গত ম্যাচের মধ্যে কটা ম্যাচ, ওটা 8টা ম্যাচে 2টো ম্যাচ হেরেছে, এই 2টো ম্যাচ জিতেছে, মাইনাসে রয়েছে ওদেরও নেট রান রেট, ঠিক আছে। 4খানা পর লস নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এখন বর্তমানে রয়েছে। 4টে ম্যাচ পর হেরেছে। তার মধ্যে তুই একটা জিনিস চিন্তা করে দেখ, গত ম্যাচের মধ্যে 5খানা চেঞ্জ,
আইপিএল এর এই স্টেজে একটা টিমের মধ্যে 5টা চেঞ্জ হচ্ছে, মানলাম যে একটা বোলার শুধু মিচেল স্যান্টনার ছিল না, কিন্তু তাই বলে 5টা চেঞ্জ হবে একটা বোলারের জন্য? সেটাই তো বলছি। তাহলে রোহিত শর্মা খেলছে না এদিকে, জানি না হয়তো মুড নেই এরকম ওদের মনে। আমি একটা কথা সবচেয়ে অবাক লাগছে যে ভাই ওপেনিং যে স্লটটা, একবার ডিকক একবার রিকেলটন, একবার ডিকক একবার রিকেলটন, কেন তারপরে লাস্ট ম্যাচে আমাদেরকেও করেছে লাস্টের আগের ম্যাচ, লাস্ট ম্যাচে মানে উইল জ্যাক্স ফেরত চলে এসেছে, তাহলে আর কাকে চাই? উইল জ্যাক্সও ফেরত চলে এসেছে, তাহলে আর কাকে চাই? স্যান্টনার চলে গেল, উইল জ্যাক্স চলে আসলো, একটা অলরাউন্ডার ছিল না, অলরাউন্ডার চলে আসলো, তাহলে তারপরেও 5টা চেঞ্জ টিমের মধ্যে। আরে তুই একটা জিনিস দেখেছিস, টিমের মধ্যে কোনো বন্ডিং অভাবটা নেই, মানে অভাবের পুরো ভর্তি হয়ে রয়েছে। তাহলে আর ওই যে প্লেইং 11 এ ঠিক করতে পারেনি, শার্দুল ঠাকুরকে নামাচ্ছে, নামিয়ে ইমপ্যাক্টে নামাচ্ছে, বল করাচ্ছে না একবারও। আর এত ক্যাপ্টেনশিপের মাথা হয়ে গেলে মনে হয় টিমটা এরকম ওইটাই হচ্ছে। সূর্যকুমার যাদব ফর্মে নেই, জাসপ্রীত বুমরা এখনো অবধি সবথেকে মানে যেটা সারপ্রাইজিং ব্যাপার, জাসপ্রীত বুমরা প্রায় 150 রানের উপরে কনসিড করে ফেলেছে এখনো অবধি, কিন্তু মাত্র 2টো উইকেট পেয়েছে এই 8টা ম্যাচের মধ্যে, মাত্র 2টো উইকেট পেয়েছে। তাহলে লাস্ট ম্যাচে তো মনে হয় 45 না 50 গেছে, 49 রান খেয়েছে মনে হয় লাস্ট ম্যাচের মধ্যে 4 ওভারে। তাহলে জাসপ্রীত বুমরারও কিন্তু ফর্ম নেই এখানে। তো ক্যাপ্টেনের কথা যদি বলি আমরা, হার্দিক পান্ডিয়ার কথা, হার্দিক পান্ডিয়ার কিন্তু খুব বাজে রেকর্ড রয়েছে এমআই এর সাথে, 41.67% কিন্তু উইনিং পার্সেন্টেজ রয়েছে, 41%, যার মধ্যে আমরা দেখি যদি 15টা ম্যাচ জেতা আছে, 21টা ম্যাচ কিন্তু হেরে রয়েছে হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স, এর জন্যই বলেছিলাম হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স, এই জন্যই বলেছিলাম, মানে সবার অ্যানালাইসিস পুরো 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু দেখ হার্দিক পান্ডিয়া তো ক্যাপ্টেন হিসাবে খুব যে খারাপ এরকম না, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি করেছে, বেশি করেনি, কিন্তু যদি রেটিং এর কথা বলা হয় এখানে আমরা এই বছরকে আমরা কনসিডার করে বা হচ্ছে মুম্বাইয়ের সাথে ইন্ডিয়ান এখানে টিম আমরা আনবো না, মুম্বাইয়ের সাথে যদি আমরা দেখি হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি, আমরা কিন্তু এখানে 5-6-5 এর উপরে কিন্তু দিতে পারছি না আমরা এখানে, একটু হার্শ হচ্ছি, কিন্তু কিছু করার নেই, কারণ এটা শুধু এই বছরের না, আমরা এই টোটাল আইপিএল এর কথাই বলছি আমরা, যে আইপিএল এর হিস্ট্রিতে হার্দিক পান্ডিয়ার মুম্বাইয়ের সাথে, গুজরাটের সাথে ঠিক হবে না, আমার মনে হয় 6 একদম পারফেক্ট আছে, 6 তো মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাটের সঙ্গে কিন্তু আবার অন্য রেটিং, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যদি বলি আমরা সেখানে 6 গুজরাটের সঙ্গে একবার কাপ জিতেছে, একবার মনে ফাইনালে নিয়ে গেছে, তাহলে 3বারের মধ্যে 2বার এরকম। তো যাই হোক, এখানে আমরা 6 দিচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্সকে। নেক্সট টিমের উপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে সিএসকে এর উপরে আসবো আমরা। সিএসকে, মুম্বাইয়ের পরে সিএসকে আসে সব সময়, ঠিক আছে। আজকে আপনার যেদিনকে ভিডিওটা দেখছে সেদিনকে মুম্বাই সিএসকে ম্যাচও রয়েছে সাথে, যেটাতে কারো কিছু আসে যায় না, কারণ সিএসকেও সেম 8টা ম্যাচের মধ্যে মাত্র 3টে ম্যাচ জিতে বসে আছে। এরপরে কিন্তু মানে যে হারবে তো কেউ না কেউ তো হারবে, যে হারবে সে পুরো আবার এটা পুরো লস, ইস ম্যাচ মে কোই নেই জিতেগা, ঠিক আছে যেটা বলে। তো সিএসকে এর এই বছর যদি দেখি আমরা, সিএসকে এর এই বছর ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি নিয়ে আমি সেরকম কিছু বলবো না, কারণ হচ্ছে প্লেয়াররা ফেলিয়ার। সঞ্জু স্যামসন 2টো সেঞ্চুরি মেরেছে, সব মানছি, ঠিক আছে। আয়ুষ মাত্রে ওদের অনেকটা একটা দিক থেকে ধরতে গেলে সিএসকের একটুখানি লাক খারাপও ছিল, কারণ কিছু কিছু প্লেয়াররা রয়েছে মেন প্লেয়াররা যারা কিন্তু অলরেডি টিম থেকে বেরিয়ে গেছে চোটের জন্য। আয়ুষ মাত্রে মিড সিজনে বেরিয়ে চলে গেল, তারপরে প্রথম থেকে নেথেন এলিস, খালিল আহমেদ, নেথেন এলিস, স্পেন্সার জনসন এখনো বল করতে পারেনি, এরকম প্লেয়াররা কিন্তু মেন প্লেয়াররা কিন্তু কেন ধোনি, এমএস ধোনি এখনো অবধি ললিপপ দেখিয়ে কিন্তু এখনো অবধি সিএসকে খেলা, দর্শকদের পুরো ললিপপ দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু সিএসকে এর এই ব্যাড লাকও ছিল, প্লাস এই বছর যা টিম করেছিল 14 কোটি দিয়ে এত বড় বড় প্লেয়ার নিয়ে তাদেরকে কাজে লাগাতে পারেনি, অকশন বাজে গেছে, সবকিছু বাজে গেছে। সিএসকে এখান থেকে আর ওঠার চান্স নেই, কারণ সিএসকে যদি নেক্সট ম্যাচও দেখি আমরা কাদের সাথে, এমআই, ডিসি, এলএসজির সঙ্গে 2টো, তাও আমি বলবো যে সিএসকে কিছুটা হলেও চান্স আছে, কারণ দেখ এলএসজির সঙ্গে 2টো ম্যাচ আছে, ঠিক আছে, এমআই এর সাথে একটা আছে, ডিসির সঙ্গে একটা আছে, খুব যে পিভিকেএস আর যে এই ধরনের ফর্ম, ওটাই হচ্ছে ডেভিল বেবিজও সেই একটা 2টো ম্যাচ হয়তো খেলেছে, একটা না 2টো, একটা ম্যাচেই খেলেছে, 40 ম্যাচে খেলেছে, ব্যাস। তাহলে কেউ ফর্মে নেই, ঋতুরাজ আরে যে ক্যাপ্টেন সেই তো ফর্মে নেই। তাও আমি মনে করব কিছুটা চান্স আছে যে ভবিষ্যতে ম্যাচগুলো যদি আমরা স্ট্যাটস এর উপরে আসি, মুদ্রা কথা হচ্ছে, তাহলে কিছুটা হলেও চান্স আছে। 3টে ম্যাচ তো, আর কটা বাকি তোর, আর 6টার মধ্যে 5টা ম্যাচ জিততে হবে, তাহলে 6টার মধ্যে 5টা মিরাকেলের ব্যাপার, এটা একটা মিরাকেল ব্যাপারই, 6টার মধ্যে 5টা ম্যাচ জেতা মানে, ঠিক আছে। তো সিএসকে এরও না, এছাড়া দেখ যদি তুই ঋতুরাজের ক্যাপ্টেনশিপ নিয়ে বলিস না, কিন্তু এর আগে কিন্তু ভালো করেছে, 2023-এ কাপ দিয়েছে, ক্যাপ্টেন্সি জানে, দেখলে বোঝা যায় ক্যাপ্টেন্সি জানে, ধোনির আন্ডারে ভাই শিখেছে ক্যাপ্টেন্সি, জানে ঋতুরাজ গায়কোয়াড় এই বছর চলছে না, এর জন্য আমরা একটু গ্রেস মার্কস দিচ্ছি এখানে, আমরা এখানে ঋতুরাজকে 7 দিতে পারি, 5 বা 7, 7.5, যাই হোক 7.5, ঠিক আছে, 7.5 দিতে পারি আমরা। টিম হারের দিকে, কিন্তু হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি ঠিকঠাক ছিল মোটামুটি একটা বলতে গেলে।
তো সিএসকে এর পরে আরেকটা যেটা টিম আসছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়, করবো লড়বো জিতবো, কলকাতা নাইট রাইডার্স। এই বছর আর বলিস না করবো লড়বো কলকাতা নাইট রাইডার্স এর সব থেকে বড় ভুল আর সব থেকে বড় যেটা ব্লান্ডার করেছে সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি সিলেকশন। প্রথম থেকে জানতো না কে করবে, এখন অবধি জানে না যে আদৌ কি মাঠে কি করতে নামছে। এক তো জায়গায় একটা অজিনকে রাহানে একটা স্লট খেয়ে রাখছে টিমের মধ্যে, যে হচ্ছে একটা নতুন একটা ইয়াং প্লেয়ারকে হয়তো খেলিয়ে পরের বছর ওটা ওকে ইয়ে করতে পারতো, সুযোগ দেওয়ার একটা সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, মানছি যে পাথি রানা নেই, হার্ষিত রানা নেই, সেটা বোলিং এ ভাই। হ্যাঁ মিসুফিজুর, সেটা বোলিং এ ভাই, সেটা বোলিং। ব্যাটিং এর প্রবলেম কোথায়? তুমি তো সেই ব্যাটিং লাইনআপ তো একই নিয়ে নামছো না। হ্যাঁ ক্যামেরন গ্রিন প্রথম দিকে 4-5টা ম্যাচ পুরো খেলতে পারে না, লাস্টের দিকে এসে তাও খেলেছে, একটা ম্যাচে 79, ঠিক আছে, একটা ম্যাচে 40-40 করে ব্যাটে বলে ঠিক কিছু না কিছু করে দেবে ক্যামেরন গ্রিনের উপর। আমি পুরো দোষ দিচ্ছি না, ওপেনিং স্লটই তো খারাপ। হ্যাঁ ওপেনিং স্লটই তো নেই। 8টার মধ্যে 2টো ম্যাচ জিতে আছে আর 6টা ম্যাচ বাকি আছে, মানে জিততে গেলে এখান থেকে 6-এ সেই 5টা, আর একটা রেন এফেক্টেড ম্যাচ পাঞ্জাবের সঙ্গে সে শেয়ার করেছিল পয়েন্ট, ঠিক আছে, একটা পয়েন্ট, মানে হচ্ছে যদি 6-এর মধ্যে 6টায় জিততে হবে হিসাব মতো তাহলে 17 পয়েন্ট হবে, আর যদি 5টা ম্যাচ জেতে তো 15 পয়েন্ট হবে। 15 পয়েন্টের সঙ্গে কিন্তু নেট রান রেটটা ঝুলে যাবে একদম। নেট রান রেট যদি ঠিকঠাক থাকে তাহলে একটা যাওয়ার চান্স আছে, কিন্তু আমার মনে হয় না 15 পয়েন্ট আর কারোর হবে, তাহলে এখানে তো কম্পিটিশনও নেই, তার মানে 6টায় জিততে হবে। ওপেনিং জুটি হিট না, মিডল অর্ডার কিচ্ছু নেই টিমটার মধ্যে, কিচ্ছু নেই। তো নেক্সট ম্যাচও বলতে গেলে তোর ইয়ের সাথে আছে, কত দিবি না নেক্সট ম্যাচগুলো বলে নি একবার। দুটো আছে ডিসির সঙ্গে, একটু পজিটিভ আছে, দুটো ডিসির সঙ্গে রয়েছে, এমআই এর সাথে একটা আরসিবি জিটি এসআরএইচ। ডিসি কিন্তু লাস্ট ম্যাচ জিতেছে ভাই, হ্যাঁ ডিসি ভালোভাবে আরআর এর সাথে দুখানা ম্যাচ আছে, কিন্তু দিল্লি ক্যাপিটালস এর সঙ্গে, এসআরএইচ এর সঙ্গে চ্যালেঞ্জ হবে, জিটির সঙ্গে চ্যালেঞ্জ হবে, হ্যাঁ জিটির সঙ্গে চ্যালেঞ্জ হবে, এসআরএইচ এর সঙ্গে চ্যালেঞ্জ হবে, আরসিবি তো রয়েছেই অলরেডি। তাহলে কিন্তু এখানে কলকাতার আমি সেরকম সুযোগ দেখছি না, সুযোগের কোনো চান্স নেই ভাই। তো যাই হোক, ক্যাপ্টেনের কথা ক্যাপ্টেন্সি যদি বলি আমরা, ক্যাপ্টেন্সি আমি 3-এর উপরে দিতে পারছি না। আজিনকে রাহানের সিনিয়রিটির দিকে নজর রেখে আমরা, একদিক দিয়ে ভালো লাগলো ভাই ঋষভ পান্তের উপরে রেখেছিস। না তিনি ঋষভ পান্ত 3, আজিনকে রাহানেও 3, ঠিক আছে। একমাত্র এখানে ওরও পার্সেন্টেজ এরকমই হার্দিক পান্ডিয়ার মতোই, খুব একটা বেশি না, ঠিক আছে, ও আমি 3-এর বেশি দেওয়া ভাই। ক্যাপ্টেনশিপ শিখে তারপরে ক্যাপ্টেনশিপ আপনারা কমেন্ট করে জানান আপনারা অজিনকে রাহানেকে কত পয়েন্ট দেবেন, কত পয়েন্ট। হ্যাঁ এই একটা অজিনকে রাহানেকে। তো নেক্সট যদি আমরা ওয়ার জোনের উপরে আসি, ঠিক আছে, ওয়ার জোনের মধ্যে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং কিছু টিম রয়েছে যারা কিন্তু যে কেউ যেতে পারে, ঠিক আছে। আমরা 3টে টিম বলেছিলাম সেফ জোনের মধ্যে রয়েছে, আর একটা টিম এই 4 নাম্বার স্পটের জন্য কিন্তু কিছু টিম আছে যারা এখান থেকে উঠেও যেতে পারে, সারপ্রাইজিং এলিমেন্টও আসতে পারে এর মধ্যে, বলা যায় না। তার মধ্যে প্রথম টিম যদি বলি আমরা সেটা হচ্ছে গুজরাট টাইটান্স। কেন বলছি গুজরাট টাইটান্স কিন্তু গত ম্যাচে আরসিবি কে হারিয়ে আসছে, ওই ম্যাচটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছিল আরসিবি কে হারাতে পারবে কিনা। আর যদি দেখি আমরা এখানে 8টার মধ্যে 4টে ম্যাচ জিতে রয়েছে, আর বাদ বাকি 6টা ম্যাচ রয়েছে, 6টা ম্যাচের মধ্যে কটা জিততে হবে? 4টে। 6টার মধ্যে 4টে একটুখানি পজিটিভ রয়েছে, যদি কোনো টিম পজিটিভ থাকে উইনিং স্ট্রিক কিন্তু বজিয়ে রাখতে পারে ওইখানে, যেমন আমরা হায়দ্রাবাদকে দেখেছি, তাই তো, হায়দ্রাবাদের যে মতোই সেরকমই জিটি। তো নেক্সট ম্যাচগুলো যদি আমরা দেখি, আরসিবির সঙ্গে আছে, কেকেআর এর সঙ্গে আছে, হায়দ্রাবাদের সঙ্গে আছে, আরআর, পিবিকেএস আর সিএসকে, মোটামুটি একটা ব্যালেন্স রয়েছে এর মধ্যে, ঠিক আছে। জিটির এখন মুদ্রা কথা হচ্ছে উইনিং কম্বিনেশনটা রেখেছে ওরা, যেরকম ভাবে জিতছিল সেরকম ভাবে যদি জেতাটা কন্টিনিউ রাখতে পারে এখান থেকে পজিটিভলি, বোলিং লাইনআপ খুব স্ট্রং দেখা যাচ্ছে। ওটাতে বললাম যে লাস্ট ম্যাচ জেতার পর, যে আরসিবির সঙ্গে জেতার পর কিন্তু অনেক কনফিডেন্স পেয়েছে, বিশেষ করে বোলিং লাইনআপ। জেসন হোল্ডার টিমের উপরে কিন্তু অনেকটা ওদের প্লাস পয়েন্ট হয়েছে, প্লাস হচ্ছে বোলাররা কিন্তু ঠিকঠাক ভাবে পারফর্ম করছে, সিরাজ থেকে শুরু করে কৃষ্ণার মতো বোলার বাইরে বসে আছে, আরশাদ খানকে খেলাচ্ছে, যে এসব কন্টিনিউ উইকেটও তুলছে। আর সেটাই তো বললাম, আর একটা জিনিস খুব ভালো লাগছে কি তোর হচ্ছে মোহাম্মদ সিরাজ, ঠিক আছে, ফ্লোতে রয়েছে। আর আরেকটা জিনিসটা যেটা ভালো লাগলো, যেটা তুই বললি জেসন হোল্ডার, এই আশাতে কিন্তু টিমের ব্যালেন্স হয়ে গেছে। ব্যাটে বল ফিনিশিং এ যেটা হচ্ছে জিটির আগাগোড়াই প্রবলেম, যেটা হচ্ছে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারের শাহরুখ খান তেওয়াটিয়া দিয়ে কিন্তু ম্যাচে কাজ হয় না। না তেওয়াটিয়া ভাই খেলেছিল আগের ম্যাচটাতে তেওয়াটিয়া আর সেই পুরনো ফিনিশ করেছিল যদিও। আর সবচেয়ে পজিটিভ হচ্ছে গিলের পারফরম্যান্স, হ্যাঁ গিল আর হচ্ছে সাই সুদর্শন, জস বাটলার, এরা 3জন যতদিন ফর্মে আছে, এরা 3জন মানে 3জনেই পুরো এই টিমটাকে টানার ক্ষমতা রাখে ব্যাটিং এর দিক থেকে। অবশ্যই। আর আরেকজনের কথা বল, নেহরাজি তো আছে সব সময় ভাই ইনভলভ, সব সময় ইনভলভ। তো শুভমান গিলকে এখানে তুই কত দিতে পারিস ওয়ার জোনের মধ্যে এই জিটির টিম? আমি গিলের ক্যাপ্টেনে যদি বলিস তাহলে আমি দেবো 8। হ্যাঁ
কেন ক্যাপ্টেনশিপ হিসাবে কিন্তু ভালো কাজ করছে। গিলের ক্যাপ্টেন্সি ভাই প্রুভেন, ঠিক আছে, এটা নতুন করে বলার কিছু নেই। গিল এখানে আর ম্যাচ হারুক জিতুক একদিকে, আর যদি গিলের ক্যাপ্টেন্সির কথা বলিস ও জানে কি করতে। আমি একটা জিনিস বলে দিচ্ছি যে দেখ, ক্যাপ্টেনশিপ হচ্ছে জিনিসটা অন্যরকম। এমন না যে ক্লোজ ম্যাচ হেরে গেল দেখে ক্যাপ্টেনশিপ বাজে হলো বা গোয়ারা হেরে গেল। মানে ক্যাপ্টেনশিপের ভূমিকা হচ্ছে ভাই টিমটাকে চালানো, পরিচালনা করা, টিমের মধ্যে কম্বিনেশন রাখা। সময় খারাপ থাকবে সেদিনকে ম্যাচ হারবে ভাই, বড় বড় ক্যাপ্টেনরা হেরে গেছে। আরসিবির মতো টিমকে 150 এর উপরে রান, 155 রানে গুটিয়ে দিয়ে ম্যাচ হারিয়ে দিয়ে যাচ্ছে। তো এর জন্যই বলছি পজিটিভলি গিলকে আমরা 8 পয়েন্ট দিচ্ছি। নেক্সট টিমের উপরে যদি আমরা আসি, তাড়াতাড়ি করে আসি, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট টিমের উপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের কথা বলবো আমরা এখানে। কারণ রাজস্থান রয়্যালস কিন্তু লাস্ট ম্যাচটা হেরে দিল্লির সঙ্গে অনেকটা ব্যাকফুটে চলে গেল। আর রাজস্থান রয়্যালসকে আমরা ভালো করে বলবেন যে মাত্র 2টো ম্যাচ জিততে হবে, ঠিক আছে, 4টে ম্যাচের মধ্যে, মানে টেবিলটাকে পুরো খালবালে মাচা দিয়া। যারা চেনে তারা চেনে, কোনো গ্যারান্টি নেই, রিয়ান পরাগ এমনিতে নতুন ক্যাপ্টেন একজন, এইখানকার প্রেসার হ্যান্ডেল করবে কিনা বলা যাচ্ছে না। বৈভব সূর্যবংশী আর জয়সওয়াল যেদিনকে ফ্লপ করে সেদিনকে কিন্তু রাজস্থান ফ্লপ করে। ওদের বোলিং এর মধ্যে সন্দীপ শর্মা আছে, খবর জানি না কি খবর এদের, তুষার দেশপান্ডে, এদেরকে দিয়ে কিন্তু হবে না। জোফরা আর্চার একা পুরো টেনে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, প্রথম দিকে ফর্মে দেখা যাচ্ছে, তারপরে তুই দেখ না ক্যাপ্টেন্সি বহু বছর বাদে মনে হয় এই আগের ম্যাচটাতে কিছু রান করলো, তাও 25% ম্যাচ কিন্তু রাজস্থান এখানে ওয়ার জোনের মধ্যে থাকবে, এখানে চান্সেস হয়তো বেশি আছে অন্যান্য টিমের থেকে, কিন্তু ভরসা নেই ভাই, পড়তেও পারে। এটা হচ্ছে এর জন্যই বলা আর কি। তো নেক্সট লাস্ট টিম যদি আমরা বলে থাকি, আচ্ছা রিয়ান পরাগের ক্যাপ্টেনশিপ হিসেবে আমি বলবো ওভারঅল ইমপ্রেস করেছে, কিছু না কিছু মানে ইমপ্রেস করেছে সবাইকে রিয়ান পরাগ নতুন একটা ক্যাপ্টেন হিসেবে এসে। না এই বছর হিসাবে আমি তাকে 8 দেব, কারণ ক্যাপ্টেনশিপ ভাবে ইনভলভ আছে টিমের মধ্যে। 8 পয়েন্ট দিতে হবে আমরা, ঠিক আছে। তো নেক্সট ম্যাচ, নেক্সট নেক্সট টিমের উপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস, যারা জিটির মতোই কিন্তু উইনিং স্ট্রিকের উপরে থাকতে পারতো। আরো একটা ম্যাচ মনে পড়ে আমার, মিলারের জন্য হেরেছে, ঠিক আছে, লাস্টে 2 বলে 1 রান বাকি। এই আইপিএল এ সবথেকে এন্টারটেইনমেন্ট যদি দিয়ে থাকে সেটা হচ্ছে ডিসি এই বছর। একটা ম্যাচ এরকম মনে পড়ে, পরে আরেকটা ম্যাচ কিন্তু জিতেছে, যেটা মিলারই জিতেছে। প্লাস হচ্ছে যেগুলো হেরেছে নিজের পায়ে নিজে কুরুল বলতে গেলে মাথা যেটাকে বলে, সেটা হচ্ছে তোর 264 রান করে 264 রান করে ওই ম্যাচটা হেরেছে। আরসিবির এগেইনস্টে কিন্তু 75 রানে অল উইকেট হয়ে গেছিল আরসিবির এগেইনস্টে। এই ম্যাচগুলো কিন্তু একদম পাতে নেওয়া যায় না। 264 রান করে কোন টিম হারে? দিল্লির প্রথম থেকে মানে 2008 থেকে যদি শুরু করে দিল্লির একই পরিস্থিতি, প্রথম দিকে প্যাটার্ন একই, প্রথম দিকে উপরে উঠবে, তারপরে আবার নিচে নেমে যায়, মানে সিঁড়ির মতো নিয়ে সাপ খেলার মতো। লাস্ট ম্যাচটার মধ্যে জিতে এখন যা পজিশনে দাঁড়িয়ে আছে জিটি, সেটা হচ্ছে 9টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতে আছে, ঠিক আছে। সবথেকে বেশি তোর এদের মধ্যে বলতে গেলে কটা, 9টার মধ্যে 4টে, মানে আর কটা বাকি, 5টার মধ্যে আর 4টে জিততে হবে। এটা কঠিনই, কিন্তু আমি তাও ওয়ারজোনে রাখবো, কারণ পজিটিভ দেখা যাচ্ছে ব্যাপারটা, চান্স আছে। হ্যাঁ, কেএল রাহুলের ফর্ম রয়েছে, সাথে প্রথম নিশাঙ্কা ভালো খেলে দিয়েছে এই ম্যাচটা। ফর্ম বলতে কি, টুপি আছে, অরেঞ্জ ক্যাপ রয়েছে, ঠিক আছে। 150 রানের ইনিংস দেখতে পেয়েছি আমরা কেএল রাহুলের তরফ থেকে। নীতিশ রানা কিন্তু যাকে বাদ দিয়ে দিয়েছিল, তারপরে নীতিশ রানা এসে ভালো ইনিংস খেলছে। তো যাই হোক, ডিসি একটা ভালো মতো জায়গায় রয়েছে, এখান থেকে কিন্তু 5টা-4টা ম্যাচ করতে পারে, হতে পারে, এখান থেকে যেতে পারে, বলা যায় না। আর অক্ষর প্যাটেলের ক্যাপ্টেন্সির কথা যদি বলি আমরা, ক্যাপ্টেন্সিতে কত রেটিং করতে চাস তুই অক্ষর প্যাটেল? আমি দেখ ক্যাপ্টেনশিপ হিসেবে খারাপ করছে না, আমি 7 দেব। 7? ঠিক আছে, 7 ক্যাপ্টেন্সির কারণ হচ্ছে কিছু কিছু ম্যাচে খুব বাজে করেছে, কিছু কিছু ম্যাচে খুব ভালো করেছে, এই জন্য তো বললাম। যেমন কুলদীপকে ওভার করায় না, এই ম্যাচগুলোর মধ্যে কিছু কিছু বাজে রয়েছে। আবার কিছু কিছু সময় আছে যে ওদের কাছে যে রিসোর্সেস আছে, ঠিক আছে, বিশেষ করে নাটরাজন, কুলদীপ, ওর নিজে অক্ষর প্যাটেল, তারপর মিচেল স্টার্ক চলে এসেছে টিমের মধ্যে, তাহলে আর কাকে চাই? লুঙ্গি এঙ্গেরির মতো প্লেয়ার ছিল, ভালো ইউজ করেছে কিছু কিছু ম্যাচের মধ্যে। এর জন্যই বলছি যে আমরা 7.5 দেবো। হ্যাঁ, যাই হোক, 7.5 দেওয়া যাক, চলো 7.5 দেওয়া আপ বাড়িয়ে দিলাম। চলো, তো আমরা যদি এখন দেখি ফাইনাল ভার্ডিক্ট, যদি আমরা বলি যে কোন 4টে টিম আমাদের তরফ থেকে মনে হয় যে আমাদের আলাদা আলাদা ওপিনিয়ন হতে পারে, একরকম ওপিনিয়ন হতে পারে, কোন 4টে টিম প্লে অফে যেতে পারে এখান থেকে। দেখ, প্রথম ছিল 1 আর এখন 10 ম্যাচের পর কিন্তু পুরোটাই আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি পয়েন্টস টেবিল দেখা যায়, পয়েন্টস টেবিল কিন্তু দেখতে খুব সোজা লাগছে, যে এই 4টে টিম প্রথমে আছে, এদের আর 2-3টে করে ম্যাচ জিততে হবে, এরা হয়তো উঠে যাবে। কিন্তু আইপিএল অতটা সোজা না, দেখ পাঞ্জাব
তারপরে হচ্ছে তোর আরসিবি, এরা কিন্তু কনফার্ম বলা যেতে পারে। হায়দ্রাবাদও যেরকমভাবে 5টা ম্যাচ পরপর জিতে এসছে, হায়দ্রাবাদের কথাও বলা যেতে পারে, কিন্তু 4 নম্বর স্লটের জন্য কিন্তু কম্পিটিশন ইম্পসিবল। এই তিনটে আশা করছি তোরও থাকবে। এই তিনটে পাঞ্জাব, পিবিকেএস, হ্যাঁ, তোর হচ্ছে আরসিবি, হ্যাঁ, আর হচ্ছে তোর হায়দ্রাবাদ। আর আমি যেটা রাখবো, যেটা 4 নম্বরের জন্য, হ্যাঁ 4 নাম্বার, আমি জানি না তোর সাথে মিল হবে কিনা, সেটা রাখবো আরআর। কেন বলছি আরআর? কেন ওদের আর 2টো ম্যাচ জিততে হবে, সেটা হচ্ছে 4টের মধ্যে 2টো ম্যাচ। আর তাহলে তোর আমি কিন্তু এখানে একটু অন্যরকম যাচ্ছে। আমি আমার মানে কি বলবো, আমার গাট ফিলিং যা বলছে আমার, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি এখানে জিটিকে রাখছি। জিটির হয়তো আর কটা ম্যাচ জিততে হবে, জিটির কিন্তু ম্যাচ বেশি নেই, আর 4টে টোটাল 6টা ম্যাচ আছে, 6টার মধ্যে কিন্তু 5টা ম্যাচ জিততে, 4টে ম্যাচ জিততে হবে, 6টার মধ্যে 4টে জিততে হবে জিটির। আর ওদিকে রাজস্থানের কিন্তু আর 2টো ম্যাচ জিততে হবে 4টের মধ্যে। দুটো আলাদা আলাদা সিচুয়েশন, আলাদা সিনারিও, কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি না জিটি কিন্তু 4 নম্বরে উঠতে পারে। আমি এখানে জিটিকে রাখবো, প্লে অফে যাচ্ছে। মানে তুই জিটিকে রাখছিস, আমি পিবিকেএস, এসআরএইচ, আরসিবি আর হচ্ছে জিটি, আমার এই 4টে টিম। আর আমার সেটাকে আরআর অ্যাড হবে। তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় কোন 4টে টিম উঠতে পারে। আমাদের সঙ্গে আপনারা রাজি বা না রাজি হন, আপনারা কমেন্ট করে সেই জিনিসটাও জানান। এই ভিডিও আর এফোর্ট যদি আমাদের ভালো লেগে থাকে, ভিডিও লাইক করে যাবেন যাওয়ার আগে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু এরকম আজ একটা অন্যরকম ভিডিও ছিল, স্ট্যাটস সেন্ট্রিক ভিডিও ছিল, কিন্তু আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো করে শেষ অবধি দেখবেন, তাহলে আপনাদেরও কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে, একটা ভিডিওর মধ্যে এখনকার সিচুয়েশন ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এটুকু রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।